That's gone up in the air. It's the first one that's gone down. First wicket taken in the deep. টি-20 বিশ্ব আসরে সুপার 10-এর দ্বার প্রান্তে বাংলাদেশ। টাইগারদের দেয়া 181 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বৃষ্টির বাগড়ায় ওমানের ইনিংস। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 100 রান করলেন তামিম ইকবাল। It's a full toss, gets it into the gap, and that's a magnificent innings. He absolutely is loving every moment of it, jumping up in the air. দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সজল দাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপিন্স থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের ওপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এরও বেশি বাংলাদেশি। পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ। তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে নেওয়া যাবে আইনি ব্যবস্থা। নৈরাজ্যের বিরুদ্ধে অভিযানের পর রাজধানীতে 24 ঘন্টার ধর্মঘটে গেল অটোরিকশা চালকরা। 900 টাকার বেশি জমা নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। এবং স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে একে অপরকে দুষছে জাসদের দুই পক্ষ। ক্ষমতার কাছাকাছি থাকা নিয়েই এই বিভাজন, অভিমত বিশ্লেষকদের। টি-20 বিশ্ব আসরে গ্রুপ এ থেকে সুপার 10 নিশ্চিত করার লড়াইয়ে ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে এখন ব্যাট করতে নেমে তামিমের সেঞ্চুরির ওপর ভর করে 2 উইকেটে 180 রান সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওমানের সংগ্রহ 2 উইকেটে 41 রান। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচটি। ধর্মশালায় আগের ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হওয়ায় এ ম্যাচেও বৃষ্টির শঙ্কা নিয়েই মাঠে নামে দুদল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীর গতিতে করেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। ওমানের লাল চেতার করা ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলকে মিড উইকেটে ঠেলে দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। দলীয় 42 রানে লাল চেতার বলে বোল্ড হয়ে সৌম্য সাজঘরে ফিরলে কিছুটা অস্বস্তিতে পড়ে টাইগাররা। 22 বলে 12 রান করেন সৌম্য। এরই মাঝে তামিম তুলে নেন তার টি-20 ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। এরপর খাওয়ারের বলে বোল্ড হয়ে সাব্বির ফেরেন ব্যক্তিগত 44 রানে। অন্যদিকে ব্যাটে ঝড় তুলে মাত্র 60 বলে 100 রান করে ক্যারিয়ার সেরা ইনিংসের পাশাপাশি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-20তে তুলে নেন প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত 103 রানে অপরাজিত থাকেন তামিম। বাংলাদেশের ইনিংসও থামে 2 উইকেটে 180 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দিশেহারা ওমানের টপ অর্ডার মাত্র 14 রানে দুই ওপেনারকে হারিয়েছে তারা। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া $68,000 ফিলিপিন্স ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম। 2 সপ্তাহ পর তদন্ত রিপোর্ট হাতে পেলেই জড়িতদের সম্পর্কে জানা যাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে 4 ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানার সঙ্গে অর্থ বিভাগের সচিবের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ ব্যাংক অর্থ চুরির বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে দেরি করে জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখা থেকে বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্ত ও ওই অর্থ ফেরত আনতে করণীয় ঠিক করতে রোববার সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন 4 ডেপুটি গভর্নর, অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা রাকেশ আস্তানা। বৈঠক শেষে অর্থ বিভাগের সচিব জানান, বেশিরভাগ অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যাওয়ায় তা ফেরত আনতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। শ্রীলঙ্কা থেকে $20 মিলিয়ন ঠেকানো গেছে এবং ওর মধ্যে $19.93 মিলিয়ন আমরা অলরেডি ফেরত পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে নিউ ইয়র্ক ফেডে, সেখানে অলরেডি জমা হয়েছে।
আর ফিলিপাইনের যে মানি লন্ডারিং কর্তৃপক্ষ আছে তারা এই সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে, ওইখান থেকে $68,000 ফেরত পাওয়া গেছে, আর বাকি টাকা ফেরত পাওয়া যায়নি। ইয়েতে ফিলিপাইন কর্তৃপক্ষ এটা উদ্যোগ নিচ্ছে। আর আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, আমি জানতে পারলাম যে তারা ফরেনসিক এক্সপার্ট করেছে। হ্যাকিং এর সঙ্গে দেশের ভেতরে নাকি বাইরের লোক জড়িত তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। ইনভেস্টিগেশনটা শেষ হলে আমি জানতে পেরেছি আরো 2 সপ্তাহের মতো সময় লাগবে। তারপর পুরো তাদের রিপোর্টটা পেলে সেই রিপোর্টটা পর্যালোচনা করে তখন বলতে পারবো যে এটা ভিতরের না একদম বাইরের অ্যাটেম্পটা নেওয়া হয়েছিল। এদিকে শুরুতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাফাই গেয়ে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। It appears যে আমাদের সাইবার protection program has flaws. It appears, I can't say definitely. There the Bangladesh had the audacity not to inform me to protect the secrecy and their work. I'm certainly going to take action on this audacity of Bangladesh, and you will hear about it soon. That's all. I will make a statement either afternoon or tomorrow. এই ঘটনা তদন্তে এফবিআই এর সহায়তা নেওয়া হবে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান অর্থমন্ত্রী। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত দিক যারা দেখভাল করেন তাদেরও নজরদারিতে আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করছেন, দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় না আনলে কিংবা এ সমস্যার সুষ্ঠু সমাধান না হলে বিদেশে দেশের ব্যাংকিং খাত আস্থা সংকটে পড়বে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সর্বশেষ তথ্যমতে ফেব্রুয়ারিতে দেশের রিজার্ভ পৌঁছেছে $28 বিলিয়ন। বাংলাদেশের মতো অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রার এই মজুদ বহির্বিশ্বে দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অব নিউ ইয়র্ক থেকে দেশের রিজার্ভের অর্থ হ্যাকিং এর ঘটনায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে বিদেশি আস্থা সংকটে পড়ার। তবে দেশে বড় অঙ্কের রিজার্ভ থাকায় আমদানি রপ্তানিতে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকায় নিযুক্ত প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আর্থিক খাতের সবচেয়ে অ্যাপেক্স ইনস্টিটিউশন হলো কেন্দ্রীয় ব্যাংক, মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং তার যদি কোনো রকম প্রতিকার না হয় তাহলে কিন্তু সেই আস্থার সমস্যাটা সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনা তো খুব একটা ঘটে না, বিরল। কাজেই আপাতত তো ভাবমূর্তিতে কিছুটা আঘাত আসছে, সেটা তো অ্যাভয়েড করা সম্ভব না। সেই ভাবমূর্তিকে আবার রেস্টোর করার জন্য আমাদের কাজ করতে হবে। দেশের ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করতে কোনো চক্র এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের। তাই প্রযুক্তির পেছনের ব্যক্তিদের দক্ষতার পাশাপাশি সততার দিকেও নজর দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। উন্নয়নশীল দেশ হিসেবে বেশ টাকা পয়সা হয়েছে, কাজে টাকা পয়সা হলে চোরের নজর পড়ে, ডাকাতের নজর পড়ে। আর দ্বিতীয়টা হলো সরকারকে একটু হেনস্থা করতে চায়, তারা টাকা বিনিয়োগ করে অনেক কাজে করেছে। অনেকদিন যাবৎ শুনে আসছি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে। তো এটা তো একটা আঘাত, বড় আঘাত। যতই মেশিন, যতই ক্রস চেকিং করুক সিস্টেম, পেছনের মানুষটা তো ইম্পর্টেন্ট। সেই জন্য এরকম গুরুত্বপূর্ণ জায়গাতে লোকটিকেও দক্ষতা থাকতেই হবে, প্লাস নির্ভরতা তার উপরে, তার সততা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মত অর্থনীতিবিদদের। গ্যারান্টি দিতে পারবে না। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনা তদন্তে প্রয়োজনীয় সহায়তা করবে গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের কোনো সহায়তা চায়নি বাংলাদেশ ব্যাংক।
আমরা রেডি আছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিংবা ডিবি কিংবা সিটি কোথাও এখন পর্যন্ত আমাদেরকে আসলে জানানো হয়নি বা আমাদের সহায়তা প্রয়োজন আছে এটি এখন পর্যন্ত তারা আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তবে আমরা আমাদের কাছে সহায়তা চাইলে, কারণ এখানে আপনারা জানেন যে এখানে কাজ করতে গেলে অবশ্যই সংশ্লিষ্ট অথরিটির মানে ওখানে অ্যাক্সেস লাগবে, সবকিছু নিয়েই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছি, আমাদের সহায়তা চাইলে অবশ্যই আমরা এই তদন্ত কার্যক্রমের সাথে আমরা সম্পৃক্ত হব। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার চুক্তি বাতিলের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি মালয়েশিয়া। সকালে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামসুন নাহার সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, মালয়েশিয়ার সিদ্ধান্ত জানা গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে সরকার। আমাদের দিক থেকে যেমন এমওর কার্যকারিতা, আমাদের যে লোক প্রেরণের যে প্রস্তুতি, সেগুলো আমাদের আছে। এখন তারা অফিসিয়ালি এখন আমাদেরকে কিছুই জানায়নি। এখন এই বিষয়টাতে অফিসিয়ালি তারা আমাদেরকে কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা আর নতুন কোনো বক্তব্য নাই আমাদের। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি বাতিলের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন বায়রা সভাপতি আবুল বাশার। দুপুরে বকবাজারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিক পাঠাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবারও চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আসলে কি তাদের লোকের প্রয়োজন আছে কি না নাই, নাকি এটা কোনো একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র করে আমাদের দেশ থেকে লোক থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র কিনা, এটা না দেখে না বুঝে দুই পক্ষই এই এমইউ স্বাক্ষর করে আমার মনে হয় আমাদের দুই দেশের জন্যই অসম্মানজনক। মালয়েশিয়া যে আমরা লোক পাঠাতে পারলাম না, আমাদের ক্ষতি হবে, তাও আমি মনে করি না। আমি মনে করি অন্যান্য দেশ যেভাবে লোক নিচ্ছে সেভাবে এটা অব্যাহত থাকলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে, আমরা সফলতার সাথে। বিশ্বের বিভিন্ন দেশে বছরের পর বছর বন্দি জীবন কাটাচ্ছেন 13,000-এরও বেশি বাংলাদেশি। শুধু গত এক বছরে বন্দির সংখ্যা বেড়েছে প্রায় 6,000। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো সম্ভব। অভিবাসন বিশেষজ্ঞের মতে, শুধু ফিরিয়ে আনায় নয়, সে দেশ থেকে প্রাপ্য অধিকার নিয়ে যেন তারা ফিরতে পারেন সে উদ্যোগ নিতে হবে। এহসান জুয়েলের রিপোর্ট। দুবেলা দুমুঠো আহার আর একটু সুখের আশায় তাদের স্বদেশ ছেড়ে যাওয়া, কখনো ঝুঁকি নিয়ে অবৈধ পথে, কখনো দালালের খপ্পরে পড়ে তাদের ঠাঁই এখন ভিন দেশের কারাগারে। তবে অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকার পরও চাকুরিদাতার প্রতারণার কারণে অনেককে যেতে হচ্ছে কারাগারে। সরকারি হিসেবে বিশ্বের 37টি দেশে গত বছর যেখানে প্রায় 7,000 বাংলাদেশি বন্দী ছিল, বর্তমানে সে সংখ্যা 13,024 জন। এর মধ্যে সর্বোচ্চ প্রায় 4,000 বন্দী রয়েছেন ভারতে। আটককৃতদের মধ্যে 55 জন বন্দী রয়েছেন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে। অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে বিদেশের কারাগারে আটক থাকলেও তাদের মুক্ত করে আনতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনেক সময় ভুয়া নাগরিক শনাক্ত করতে সময় ক্ষেপণ হয়। তারা অব্যাহতভাবে আমাদেরকে বলেন এরা বাংলাদেশের নাগরিক, ফেরত নিয়ে আসতে হবে। আমরা তাদেরকে যেসব এভিডেন্স দিতে বলি তারা দিতে পারেন না। তখন একটা স্টেলমেট তৈরি হয় একটা লম্বা সময়। দেখা গেল 200 জনের মধ্যে হয়তো 2 জন সত্যিকার অর্থে বাঙালি আছে। তো তখন ওই 2 জনকে বা 5 জনকে ওখান থেকে বের করে নিয়ে আসা এটা সময় সাপেক্ষ ব্যাপার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বৈধ পথে যাওয়া বন্দীদের দেশে ফিরিয়ে আনার সময় লক্ষ্য রাখতে হবে সেদেশ থেকে তাদের ন্যায্য পাওনা আদায় হয়েছে কিনা। শুধুমাত্র ডিটেইনিদের ফিরে আনা না, তাদের ন্যায্য যেই অধিকার সেটা যেন নিশ্চিত হয়। এমন বহু সংখ্যক বাংলাদেশি বিভিন্ন শ্রম গ্রহণকারী দেশগুলোতে আছেন যেখানে তারা বৈধ কাগজপত্র তারা সেই সমস্ত দেশে নিয়ে গেছেন, তারা বাধ্য হয়েছেন তাদের চাকরি থেকে ছেড়ে দিতে। তিনি যদি এখন একটা অনিয়মিত অবস্থায় থেকে থাকেন, তার জন্য যে একটা আইনি লড়া এবং সে তাকে যেন তার ন্যায্য পাওনা তিনি যেন পেতে পারেন, এই ব্যাপারেও কিন্তু সরকারকে উদ্যোগী হতে হবে। যেসব দেশে বাংলাদেশের দূতাবাস বা মিশন নেই, সেসব দেশের তথ্য অন্তর্ভুক্ত করা সম্ভব হয় না। তাই সরকারি হিসেবে বিদেশে বন্দীর সংখ্যা 13,000 বলা হলেও বাস্তবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কার্গো বিমান চলাচলে যুক্তরাজ্য যেসব শর্ত দিয়েছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনের সাথে
সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, আগামী 31 মার্চের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কি তারা যাচ্ছেন, কোন কোন জায়গায় শর্ট টার্ম কি যাচ্ছেন, মিড টার্ম কি যাচ্ছেন, এটা তারা ছোট একটা তালিকা মতো তারা দিয়েছে। আমরা এর ভিত্তিতে ইতিমধ্যে আমাদের এক্সপার্টরা বসছেন, তারা বসে বিস্তারিত করে ওদের সাথে যোগাযোগ করবেন, যাতে বাইরের কোনো সাহায্য লাগবে কিনা সেটা দেখবেন, সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তারা পলিটিক্যালি মনে করে বাংলাদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার অফ ইউকে, সুতরাং এই ক্ষেত্রে যে পলিটিক্যাল ফল আউট আছে তারা ভালো করে জানেন। আমি মনে করি যে আমাদের চেষ্টা মতো কোনো ত্রুটি থাকবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নিতে পারবে পুলিশ। তবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কাউকে হয়রানি করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়ে আদালতে আদেশ দেন। এদিকে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রিটকারী। অন্যদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, হয়রানির শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে থানায় বা আদালতে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের মামলা করতে পারবেন। আফজাল হোসেনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় ভাড়াটিয়ার ছদ্মবেশে জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির এই তৎপরতায় প্রশ্ন ওঠে, ব্যক্তিগত গোপনীয় তথ্য নেওয়ার আইনগত কোনো ভিত্তি পুলিশের আছে কিনা। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটও করেন এক আইনজীবী। রোববার এর রিটটি খারিজ করে দিয়ে হাইকোর্ট বলেন, পুলিশ তথ্য নিতে পারবে, তবে এসব তথ্যের অপব্যবহারের মাধ্যমে কোনো নাগরিক হয়রানির শিকার হলে আইনের আশ্রয় নিতে পারবেন। এই আদেশের মধ্য দিয়ে এই যে চলমান প্রক্রিয়া তথ্য সংগ্রহের এর কোনো আর বাধা রইল না। ব্যক্তিগত তথ্য কালেকশন করতে যে যদি কোনো ভাড়াটিয়া হয়রানির শিকার হন, এরকম যদি কোনো স্পেসিফিক ঘটনা নিয়ে আসেন, তাহলে কোর্টেরও দ্বারস্থ হতে পারেন, কত পুলিশের কাছে দ্বারস্থ হতে পারবেন। আইন বিশেষজ্ঞদের মত, পুলিশকে তথ্য দিয়ে কেউ হয়রানির শিকার হলে অভিযুক্তের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি 2 ধরনের মামলাই করা যাবে। যদি একজনকে ডিফেম করা হয় বা তাকে যদি অন্যায়ভাবে যদি কোনো কাজে জড়িত করা হলো, তাহলে তার জন্য সে ক্রিমিনাল রিমেডির জন্য পানিশমেন্ট চাইতে পারবে, অথবা যিনি অপব্যবহার করলো, অপব্যবহারে যিনি সহযোগিতা করলো, তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্লাস দেওয়ানি আদালত 2 কোর্টে একই সঙ্গে মামলা প্রতিকার চাইতে পারবে। যদিও রিটকারীর আইনজীবীর দাবি, তথ্য সংরক্ষণ এবং তথ্যের গোপনীয়তা রক্ষায় সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাবেন তিনি। এই তথ্যগুলো দিয়ে কোন তথ্যর মাধ্যমে কোথায় কোন বিপদের মধ্যে ঢুকছি সেই বিষয়টা এখনো মানুষের কাছে পরিষ্কার না। এটা উচ্চ আদালতে গিয়ে সেটেল হওয়ার কতগুলো বিষয় আছে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী রাজধানীর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের আগামী 15 মার্চের মধ্যে নির্ধারিত ফর্মে তথ্য দিতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা ও 2 ছেলে নিহত, আহত বাবা মেয়ে। গণভবনে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত কমিটির সভা। বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন সংক্রান্ত কমিটির সদস্য ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা সহ বিভিন্ন বিষয় সভায় আলোচনা হয় বলে জানা গেছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করতে সহযোগিতার হাত বাড়াতে সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ডার গার্ড বাংলাদেশ পিজিবির 2টি শিক্ষা প্রতিষ্ঠানকে বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের আলাদা বাসের ব্যবস্থা করা গেলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে। নিটোল নিলয় গ্রুপের দেয়া 35টি আসনের 7টি বাসের চাবি তুলে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষের হাতে। এর আগে শেখ ফজিলাতুন্নেসা কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহীর হাতে একটি 4D আল্ট্রাসোনোগ্রাম মেশিন হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। দলীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে মতভিন্নতায় আবারও ভেঙেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভক্তির জন্য স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অভিযোগে এক পক্ষ আরেক পক্ষকে তুষছে। আর বিশ্লেষকরা বলছেন, কোনো আদর্শগত দ্বন্দ্ব নয়, ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই বিভক্তি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
৭১-এর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বিভিন্ন বিতর্ককে কেন্দ্র করে ১৯৮০ সালে রাজনীতির অস্থির সময়ে প্রথম ভাঙনের মুখে পড়ে দলটি। জাসদ ভেঙে গঠন করা হয় বাসদ। ৮৬ সালে কাজী আরেফ ও হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ পুনর্গঠন কেন্দ্র গড়ে ওঠে, যা পরে পরিচিতি পায় জাসদ ইনু হিসেবে। ৮৮ সালে দলটি আবার ভেঙে ৭ ভাগে বিভক্ত হয়। ৯৭ সালে জাসদ ইনু, জাসদ রব ও বাসদের একাংশ মঈনুদ্দিন খান বাদলের উদ্যোগে ঐক্যবদ্ধ হলেও ২০০২ সালে আসম আব্দুর রবের নেতৃত্বে আলাদা হয়ে যায় একটি অংশ। আর ২০০৪ সালে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ ১৪ দলীয় জোটে যোগ দেয়। সবশেষ শনিবার শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আলাদা হয়ে যায় আরেকটি অংশ। কাউন্সিল অধিবেশনের বাইরে রাস্তাঘাটে কারো চত্বরে কোনো ব্যক্তি কোনো কমিটি ঘোষণা করার বিধান জাসদের কখনো ছিল না। এই ভাঙন কর্মটির সাথে আচরণ এবং দীর্ঘদিনের জমে থাকা যে ক্রোধ, সেটার বিস্ফোরণে তাদের অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী আচরণের জন্য প্রধানত বিক্ষোভের জন্মটা হয়েছে। আর্থিক অস্বচ্ছতার কোনো অভিযোগ না সরকার, না সাংবাদিক, না কোনো কর্মী উত্থাপন করতে পেরেছেন। এইটা ডাহা মিথ্যা কথা। এদিকে দীর্ঘদিন ধরে জাসদের রাজনীতি পর্যবেক্ষণ করছেন এমন ব্যক্তিরা বলছেন ৭৫-এর ৭ই নভেম্বরের পর জাসদের আদর্শিক মৃত্যু হয়েছে। আর বর্তমান সময় ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য লড়াই করছে দলটি। আর এই ভাঙন সেই দ্বন্দ্বের ফল। জাসদের যে রাজনীতিটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রিক, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। সেটাতে ছেদ পড়েছে ৭ই নভেম্বরে। এরপর থেকে কিন্তু আপনি দেখবেন যে জাসদের রাজনীতিটা কিন্তু আবর্তিত হচ্ছে কোনো একটা বড় দলের অনুকম্পা নিয়ে সার্ভাইভ করা। আবার অনেকেই হয়তো ভাবছে যে না, আমাদের আলাদা হওয়া দরকার, নাইলে মান সম্মান থাকছে না। তিনি আরো বলেন, সমাজতান্ত্রিক বিপ্লব ও সাম্যবাদের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এই দলটির এমন পরিণতি সুস্থ রাজনীতির জন্য কখনোই কাম্য নয়। জাসদের মধ্যে আপনি দেখবেন যে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক রাজনীতি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া নির্বাচন যেন কোনোভাবে ব্যাহত না হয় সে ব্যাপারে কাজ করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। দর্শক, এই খবরটি আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলে যাচ্ছি খেলার খবরে। ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে বৃষ্টি আইনে জয়ের জন্য 16 ওভারে 152 রানের টার্গেটে ব্যাট করছে ওমান। টসের আগে ব্যাট করে তামিমের সেঞ্চুরিতে 2 উইকেটে 180 রান সংগ্রহ করে বাংলাদেশ। দর্শক, চলুন এই মুহূর্তে সরাসরি দেখে আসি সেই ম্যাচের কিছু অংশ। The crucial game against Bangladesh. The winner going on to play the Super 10s, but he's not come on to bat as yet. Gone. Another one gone. Good running catch from Mushfiqur. So second ball of a new over for Shakib, and he has struck. Kaleem goes without scoring, 45 for 4. Nicely bowled. Yes, was turn. Is getting enough and just lobbing over. Mushfiqur Rahim takes an easy catch. Had to run. Good catch in the end. আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এছাড়া নির্বাচন যেন কোনোভাবে ব্যাহত না হয় সে ব্যাপারে কাজ করতে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
প্রথম পর্বে নির্বাচন 22 তারিখে হচ্ছে, সে সকল প্রস্তুতি আমাদের আছে। সেখানে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসছে যে কিছু সংঘর্ষ হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে সজাগ থাকার জন্য বলেছি যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কারো যদি অবহেলা দেখে এই ব্যাপারে, তাহলে আমরা তাদেরকেও ছাড় দেব না। আমরা এই ধরনের যে পদক্ষেপ নিতে বিন্দু মাত্র আমরা পিছপা হব না, কারণ আমরা চাচ্ছি একটা স্থানীয় নির্বাচনের এক নিম্নতম পর্যায়ে যে নির্বাচনটা, সেটা সৌহার্দ্যপূর্ণভাবে এবং যেন হয়। রাত 11টার সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে আসন বন্টনে বামফ্রন্ট, কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়নি। তৃণমূলের ইশতেহারের কড়া সমালোচনা বিজেপির। রাজধানীর বনশ্রীতে 2 সন্তান হত্যাকাণ্ডে অভিযুক্ত মা মাহফুজা মালেক জেসমিন আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম নবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জেসমিন। এর আগে দ্বিতীয় দফা 5 দিনের রিমান্ড শেষে বিচারকের খাস কামরায় আসামিকে নেওয়া হয়। গত 29 ফেব্রুয়ারি বনশ্রীর বি ব্লকের একটি বাসায় মাহফুজা মালেকের 2 সন্তানের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় 2 শিশুর বাবা বাদী হয়ে তার স্ত্রী মাহফুজা মালেক জেসমিনকে আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। আজকে তদন্তকারী কর্মকর্তা মাননীয় আদালতে আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার প্রার্থনা করেন। সেই অনুযায়ী আসামি নিজে ম্যাজিস্ট্রেট সাহেবের সম্মুখে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেই আমরা জানি, এবং নিজে দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেছে। চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের চাপায় মা ও 2 ছেলে সহ সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা ও মেয়ে। ভোরে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটায় মহাসড়ককে দ্রুত গতিরোধক দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস পুলিশ কর্মকর্তার। ফেনী থেকে বখতিয়ার মুন্নার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার বুকে ব্যথা করলে আমার বুকে 6 বছরের মেয়ে সাবরিনাকে ছাড়া পরিবারের সকল সদস্যকে হারিয়ে এভাবেই আহাজারি করছেন আহত দিদারুল কবির। আমি আদর করে দিলে আপু, আমি আপনারে জড়াই। স্বজনরা জানান, ভোরে স্ত্রী সন্তান নিয়ে অটোরিকশা বাড়ি ফিরছিলেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইমামপুর গ্রামের ব্যবসায়ী দিদারুল কবির। পথে তিতাবরতলা এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দিদারুল কবিরের স্ত্রী শাহিদা আক্তার, ছেলে সাইমুন কবির ও সাইদুল কবির মারা যান। এই সময় এলাকাবাসী আহত দিদারুল কবির ও তার মেয়ে সাবরিনাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয় এবং নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি ইমামপুরে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এবারে হরে পাশারে করে ডাক 200 এক চালা গেছে তম্বিবারে যে কি হয়েছে, কার কি হয়েছে আমার শাহিদা অ্যাক্সিডেন্ট হয়েছে কি সামনে থেকে যে পিকআপটা আসছে মিনি পিকআপ, ওই মিনি পিকআপে হেডলাইট জ্বালাইতেছে না। হেডলাইট অফ করে দেওয়ার কারণে সিএনজি একদম রং হয়ে গেছে। ওই থেকে কাটি নেওয়ার পরে লাস্টে আমার গাড়ির সাথে বাড়ি লাগিয়েছে। ঢাকা চট্টগ্রামের পুরাতন মহাসড়কের এই ঘটনাস্থলের বাঁকে প্রায় দুর্ঘটনা ঘটায়। দ্রুত এখানে গতিরোধক নির্মাণের দাবি জানান এলাকাবাসী। এই জায়গাটা এত ডেঞ্জারাস যে এখানে অনেক আগে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোক মারা গেছে। এটা হচ্ছে পুরানত হাইওয়ে, ঠিক আছে। এখন এটা যদি কিছু না করতে পারে, তাহলে অন্ততপক্ষে 2টা স্পিড দেখা দিলে আমাদের লোকগুলা বাঁচে। দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমি যেহেতু জিনিসটা শুনলাম এখন এখানে অ্যাক্সিডেন্ট প্রায় হয়, তো আমি এই 6 মাসে কোনো অ্যাক্সিডেন্ট পাইনি। আমি এখন রোড সাইনের সাথে কথা বলবো, দেখি এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই ঘটনায় এখনো ঘাতক পিকআপের চালক ও পিকআপটিকে আটক করতে পারেনি পুলিশ। পলাতক রয়েছে অটোরিকশা চালকও। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের ক্ষেত্রে বামপন্থী দলগুলোর সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে বেশ কিছু আসনে প্রার্থী বাছাইয়ের কাজ এগোচ্ছে জানিয়ে শিগগিরই জটিলতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন 2 দলের নেতারা। এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
তৃণমূলের নির্বাচনী ইশতেহার দেওয়ার পর দিন দলটির কড়া সমালোচনা করল বিজেপি। শনিবার সন্ধ্যায় কলকাতায় দলীয় অফিসে সংবাদ সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, সিঙ্গুরে বিজেপি ছাড়া কেউ কারখানা করতে পারবে না। উনি তখন বলেন যে 68 লক্ষ লোককে চাকরি দিয়েছেন। আমরা হিসাব করে দেখলাম যে 77,257টা বুথে প্রতি বুথে 80 জনের চাকরি পাওয়ার কথা এই হিসাব অনুযায়ী। আমি গ্রামেগঞ্জে যাই, লোককে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বুথে কেউ চাকরি পেয়েছে? আজ পর্যন্ত আমাকে কেউ হ্যাঁ বলেনি। তো এই চাকরিগুলো কে পেলো? ভূতে পেলো না অন্য রাজ্যের থেকে গিয়ে চাকরিগুলো নিয়ে গেল? এটা আমার চিন্তার বিষয়। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট 2 দফায় 168টি আসনের প্রার্থী ঘোষণা করে। পাশাপাশি কংগ্রেসও 2 দফায় 107টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে। কংগ্রেসের দাবি অনুযায়ী ন্যূনতম 80 আসনও ছাড়তে রাজি হয়নি বামফ্রন্ট। এছাড়া কিছু আসনে 2 দলই প্রার্থী ঘোষণা করায় বামফ্রন্ট কংগ্রেসের জোটে টানাপোড়েন শুরু হয়। সমস্যা সমাধানে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক করেন কংগ্রেস ও বামফ্রন্টের নেতারা। বৈঠক সফল হয়েছে বলে শনিবার দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হয়ে গেছে, তাই আসনে নির্বাচন হবে। সেখানে কংগ্রেসের যে শেয়ার, সেই শেয়ার অনুযায়ী কালকে আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা কোথা থেকে আমরা প্রার্থী তালিকা তৈরি করছি। ঠিক একইভাবে আজও আমরা 32টি যেখানে যেখানে কংগ্রেসের নির্বাচিত সদস্য আছে সেই রকম 32টি বিধানসভার তালিকা আমরা তৈরি করলাম। বামপন্থীরা এই জোটকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চান বলে দাবি সিপিএম এর রাজ্য সম্পাদক ও বিধানসভার বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রের। তিনি বলেন, রাজ্যে তৃণমূল ও বিজেপির আক্রমণের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে চাইছেন। আমরা চাই বিভ্রান্তি দূর হোক, যাতে ইতিবাচক অগ্রগতি ঘটে। বামফ্রন্ট কংগ্রেসের জোট নিয়ে জোটের পাশাপাশি বিজেপিও রাজ্যের 80% আসনে প্রার্থী দিতে পারেনি। তৃণমূল ছাড়া নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেনি রাজ্যের প্রধান এই 3 রাজনৈতিক দল। বিরোধীদের এই দুর্বলতা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দিনরাত জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। সময় সংবাদ, কলকাতা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-20তে 1000 রানের মাইলফলক স্পর্শ করলেন ওপেনার তামিম ইকবাল। ওয়ার্ল্ড টি-20-র প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে রেকর্ড গড়েন তামিম। ওমানের বোলারদেরকে বেধড়ক পিটিয়ে সেঞ্চুরির পথে রয়েছেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান। প্রথম সন্তানের জন্মের কারণে ঘরের মাঠে এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তামিম। শেষ দিকে অংশ নিলেও তেমন জ্বলে ওঠেনি তামিমের ব্যাট। তবে ওয়ার্ল্ড টি-20-র এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন তামিম। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন অপরাজিত 83 রানের চমৎকার এক ইনিংস। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে করেন 47 রান। প্রথম বাংলাদেশি হিসেবে 1000 রানের ক্লাবে যোগ দিতে তামিমের প্রয়োজন। ওমানের বিপক্ষে টিকে থাকার ম্যাচে শুরু থেকেই দেখে শুনে খেলেন তামিম। কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি আসে পঞ্চম ওভারে। লাল চেতার পঞ্চম ওভারের তৃতীয় বলে 1 রান করে 1000 রানের খাতায় নিজের নাম লেখান এই হার্ড হিটার ওপেনার। See the difference between Tamim Iqbal and Sumya Sakar. He's hit that well. First 6 of the contest, Tamim Iqbal. Tactical Bish. Tactical. Nice option. Wonderful option from Tamim. He was across his stumps. ধর্মশালায় বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ ওমানের ম্যাচ। সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ, চলে যাচ্ছি তার কাছে। রোজ, বৃষ্টি তো বারবার বাধা দিচ্ছে, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সেই বৃষ্টি আলোচনায় মানে সারাদিন যে আবহাওয়া এখানকার, ওই আবহাওয়ায় কিন্তু আবারও আলোচনায় এসেছে। ম্যাচ কিন্তু দ্বিতীয় দফা এখন আপাতত বন্ধ আছে। আসলে ম্যাচ রেফারি আবার হয়তো পরে সিদ্ধান্ত জানাবে না আদৌ খেলা হবে কিনা, কারণ আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে। আসলে বৃষ্টির এই ব্যাপারটা আসলে সারাদিনই ছিল। আর একটা বিষয়, যদি পারমিতা এখন খেলা না হয়, সেক্ষেত্রে যদি পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি আইনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি যেটা আছে ক্রিকেটের, ওই বৃষ্টি আইনে কিন্তু বাংলাদেশ জিতে যাবে। আর একটা বিষয় পারমিতা আপনাকে যদি বলে রাখি, আসলে যে আইসিসি যে নিয়ম, আসলে 3-4 বছর আগে আইসিসি একটা সিদ্ধান্ত নিয়েছিল টি-20 ক্রিকেটে আসলে ওয়ার্ল্ড টি-20 এই আসর হবে আসলে সুপার 10 এবং বাছাই পর্ব প্রক্রিয়ার মাধ্যমে। আসলে বাংলাদেশের যে
যে ধরনের পারফরমেন্স, বাংলাদেশ এলিট পরিবারের সদস্য ক্রিকেটে বাংলাদেশ 3টা ম্যাচ যেভাবে পারফরমেন্স করলো, বিশেষ করে ওমানের মতো একটা ছোট দলের বিপক্ষে তারা পারফরমেন্স করে বুঝিয়ে দিয়েছে আসলে সহযোগী দল এবং টেস্ট খেলুড়ে দলের ভিতরে যে পার্থক্য, আসলে বিস্তর পার্থক্য আছে। সেখানে আসলে টেস্ট খেলুড়ে দল কিভাবে বাছাই পর্ব খেলে এটা একটা প্রশ্ন তুলে দিল বাংলাদেশের পারফরমেন্স। বিশেষ করে বলতে হয় তামিম ইকবালের পারফরমেন্স, তিনি দুর্দান্ত ব্যাটিং করেন, 60 বলে প্রথম বাংলাদেশি হিসেবে যেমন টি-20 ইতিহাসে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেই সাথে 1000 রান পূরণ করেছেন। সেই সাথে কিন্তু তার যে ব্যাটিং, এই আসরে এখন পর্যন্ত বাছাই পর্বে যে যতগুলো ম্যাচ হয়েছে পারমিতা, বাংলাদেশের হয়ে তামিম ইকবাল কিন্তু যেমন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ, পাশাপাশি এই আসরে এখন পর্যন্ত লিডিং রান স্কোরার তামিম ইকবাল। সবকিছু মিলে আরো কিছুক্ষণ হয়তো দেখবেন। এখন ম্যাচের কথা যদি আপনাকে পারমিতা বলি, আর ম্যাচের হয়তো আর কিছুক্ষণের মধ্যে আবার একটা সিদ্ধান্ত যাবেন। সেই সিদ্ধান্তটা হয়তো খেলা হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ আপনি জানেন টি-20 এই ফরম্যাটটা আসলে সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য হয়তো আরো 4-5 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে। যদি খেলা শুরু হয় সেক্ষেত্রে কিছুটা ওভার হয়তো কমিয়ে দেওয়া হতে পারে, আর যদি না হয় তাহলে পরিত্যক্ত হলে কিন্তু বাংলাদেশ জিতে যাবে 20 রানে। আর সেক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু পরের পর্বে অর্থাৎ সুপার 10-এ নাম লেখাবে। সুপার 10-এ বাংলাদেশে খেলা হলো কলকাতায় এবং ব্যাঙ্গালোর 2টি, আবার একটি কলকাতায়। পারমিতা, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছে আপনার কাছে। ভারতের ধর্মশালা থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। এদিকে ওমান স্বল্প রানের টার্গেট নিয়ে আবারও মাঠে নেমেছে। রাত 11টার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্ব আসরে সুপার 10-এর দ্বার প্রান্তে টাইগাররা, টার্গেট 10 ওভারে 100। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20-তে 100 রান করলেন তামিম ইকবাল। It's a full toss, gets it into the gap, and that's a magnificent innings. He absolutely is loving every moment of it, jumping up in the air. বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক। ফিলিপিন্স থেকে মাত্র $68,000 উদ্ধারের দাবি। কেন্দ্রীয় ব্যাংকের ওপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। বিভিন্ন দেশে বন্দী 13,000-এরও বেশি বাংলাদেশি, পরিচয় নিশ্চিত না হওয়ায় ফিরিয়ে আনতে বিলম্ব, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অধিকার নিশ্চিতের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞের। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হাইকোর্টে খারিজ। তথ্য দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে নেওয়া যাবে আইনি ব্যবস্থা। এবং নৈরাজ্যের বিরুদ্ধে অভিযানের পর রাজধানীতে 24 ঘন্টার ধর্মঘটে গেল অটোরিকশা চালকরা। 900 টাকার বেশি জমা নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়ক মন্ত্রীর। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।